একবার ভাবুন তো দৃশ্যটা, মাঝরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের আকাশে উড়ছে মার্কিন চিনুক হেলিকপ্টার। কোনো প্রতিরোধ ছাড়াই। হ্যাঁ, কোনো প্রতিরোধ ছাড়াই। তারা সোজা নেমে আসছে রাষ্ট্রপতির প্রাসাদে, দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করছে আর যুক্তরাষ্ট্রে নিয়ে চলে আসছে। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো একটাও গুলি চলেনি। একটাও না, কোনো মার্কিন বিমানের ক্ষতি হয়নি, একজন সেনাও আহত হয়নি। এটা কোনো সিনেমার গল্প নয়, আমাদের হাতে থাকা সূত্রগুলো কিন্তু ঠিক এটাই বলছে। একদম। আর এই ঘটনাটা বাইরে থেকে দেখতে যতটা সহজ মনে হচ্ছে, এর ভেতরের সমীকরণটা মানে রাজনৈতিক চালটা ঠিক ততটাই জটিল। হুম। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য কিন্তু শুধু এই সামরিক অভিযানটা বর্ণনা করা না, বরং এর আড়ালে যে একটা প্রযুক্তিগত আর রাজনৈতিক দাবার চাল রয়েছে সেটা বোঝা। মানে কোন প্রযুক্তি কাজ করলো আর কোনটা ব্যর্থ হলো সেটা খতিয়ে দেখা। একদম তাই। তাহলে আজকের আলোচনাটা একটা বড় প্রশ্নকে ঘিরে। ভেনেজুয়েলায় যা ঘটল তা কি শুধুই একজন শাসককে হটানোর অভিযান, নাকি এর আড়ালে রাশিয়া আর চীনের বিরুদ্ধে একটা প্রযুক্তিগত ও মনস্তাত্ত্বিক যুদ্ধও ছিল? আমাদের হাতে থাকা বিভিন্ন সূত্র বিশ্লেষণ করে আমরা এই গভীর প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। আচ্ছা, তাহলে প্রথমে এই নিখুঁত অভিযানের কৌশলটা নিয়েই কথা বলি। আমরা শুনছি F-35 আর F-22 র্যাপ্টরের মতো বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমানগুলো ভেনেজুয়েলার আকাশসীমায় ঢুকেছিল। কিন্তু দেশের পুরো এয়ার ডিফেন্স সিস্টেম থাকা সত্ত্বেও কেউ তাদের আটকাতে পারল না কেন? তারা কি পুরো প্রতিরক্ষা ব্যবস্থাটাই ধ্বংস করে দিয়েছিল? এখানেই তো আসল চমকটা। সূত্রগুলো বলছে মার্কিনিরা ভেনিজুয়েলার এয়ার ডিফেন্স সিস্টেমের দিকে একটাও মিসাইল ছোড়েনি। তাহলে তারা সরাসরি সংঘাতে না গিয়ে একটা দারুণ মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করেছে। F-35 আর F-22 বিমানগুলো দিয়ে তারা কারাকাসের আকাশে একের পর এক সনিক বুম তৈরি করেছে। এক মিনিট, সনিক বুম শব্দটা শুনেছি, কিন্তু এটা ঠিক কিভাবে একটা অস্ত্র হতে পারে? খুব সহজ করে বললে, ধরুন কোনো বিমান যখন শব্দের চেয়ে বেশি গতিতে যায়, তখন বাতাসের মধ্যে একটা প্রচণ্ড শক্তিশালী তরঙ্গ তৈরি হয়। এর ফলে যে অমসম শব্দ হয় সেটাই সনিক বুম। আচ্ছা। ভাবুন, আপনার মাথার ঠিক ওপরে কোনো মুন্নরিপ্তি ছাড়াই পরপর বেশ কয়েকটি বজ্রপাত হল। সনিক বুম ঠিক তেমনই প্রচণ্ড শব্দ তৈরি করে। এটা শুধু কানেই লাগে না, গোটা শরীরে একটা কাঁপুনি ধরিয়ে দেয়। বুঝতে পারছি। তো ভেনিজুয়েলার সৈন্যরা যখন দেখল যে তাদের রাডারে কিছুই ধরা পড়ছে না, অথচ একের পর এক বিস্ফোরণের মতো শব্দে আকাশ কেঁপে উঠছে, তখন তাদের মধ্যে তীব্র আতঙ্ক আর বিভ্রান্তি তৈরি হয়। তারা বুঝতেই পারছিল না আক্রমণটা কোথা থেকে বা কিভাবে হচ্ছে। তার মানে তারা ভেনেজুয়েলার প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস না করে তাকে পুরোপুরি কিংকর্তব্য বিমূঢ় করে দিয়েছে। একদম। এটা অনেকটা দাবা খেলার মতো। আপনি সরাসরি রাজার দিকে চাল না দিয়ে এমন একটা চাল দিলেন যাতে প্রতিপক্ষের অন্য সব ঘুঁটি কয়েক মুহূর্তের জন্য অকেজো হয়ে গেল। আর এই বিভ্রান্তির সুযোগে হ্যাঁ, এই সুযোগেই ডেল্টা ফোর্সের সদস্যরা চিনুক হেলিকপ্টারে করে নেমে মাদুরোকে তুলে নিয়ে নিরাপদে ফিরে আসে। এটা ব্রুট ফোর্সের চেয়ে অনেক বেশি বুদ্ধিদীপ্ত একটা চাল ছিল আর কি। আর এই ঘটনার পরেই তো মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ বেশ আক্রমণাত্মকভাবে রাশিয়া আর চীনের দিকে আঙুল তুলেছেন। তিনি বলেছেন, রাশিয়ার তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম যে কতটা ফাঁপা তা কারাকাসে প্রমাণ হয়ে গেছে। তার মূল লক্ষ্য ছিল রাশিয়ার S-300 মিসাইল সিস্টেম। হ্যাঁ, আর মিডিয়াতেও কিন্তু এই S-300-এর ব্যর্থতা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। কিন্তু সত্যি বলতে এটা কোনো বড় খবরই নয়। কেন? কারণ F-35-এর মতো পঞ্চম প্রজন্মের ফাইটার জেটকে বানানোই হয়েছে রাডারকে ফাঁকি দেওয়ার জন্য। এর ডিজাইন, এর বাইরের কার্বন ফাইবারের আবরণ সবকিছুই এমনভাবে তৈরি যা রাডার তরঙ্গকে হয় শোষণ করে, নয়তো অন্যদিকে ছড়িয়ে দেয়। আচ্ছা, তাই 25-30 বছরে পুরনো S-300 সিস্টেমের রাডার যে একে দেখতে পাবে না, এটাই তো স্বাভাবিক। সূত্রগুলো তো মনে করিয়ে দিচ্ছে মাত্র কয়েক মাস আগেই ইসরায়েল তাদের F-35 ব্যবহার করে ইরানের S-300 সিস্টেম ধ্বংস করেছিল। সুতরাং এটা একটা জানা কথাই ছিল। কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না, S-300 যে পুরনো, এটা যদি সবাই জেনেই থাকে, তাহলে মার্কিন যুদ্ধমন্ত্রী কেন এটাকে এত বড় করে দেখাচ্ছেন? এর পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য আছে? আমার কাছে পুরো বিষয়টা একটা ধোঁয়াশার মতো লাগছে, মনে হচ্ছে আসল ঘটনাটা অন্য কোথাও। ঠিক এই জায়গাতে আপনি মূল পয়েন্টটা ধরেছেন। S-300-এর ব্যর্থতাটা আসলে একটা স্মোক স্ক্রিন, মানে একটা ধোঁয়াশা। ধোঁয়াশা? হ্যাঁ, যুক্তরাষ্ট্র চাইছে সবাই এটা নিয়েই কথা বলুক,
কিন্তু আসল গল্প, যে ঘটনাটা বেইজিং আর মস্কোর সামরিক কর্তাদের কপারে ভাঁজ ফেলেছে, সেটা অন্য। সেটা কি? ভেনিজুয়েলা জানত যে তাদের S-300 সিস্টেম পুরনো। এই দুর্বলতা ঢাকার জন্য তারা বিশেষভাবে চীনের কাছ থেকে JY-27 লং রেঞ্জ আর্লি ওয়ার্নিং রাডার কিনেছিল। ও, চীনের দাবি ছিল এই রাডার F-35 বা F-22 এর মতো স্টেলথ বিমানকেও শনাক্ত করতে পারে। তাহলে এই চীনা রাডারগুলোই ছিল তাদের প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম ধাপ? এদের কাজই ছিল স্টেলথ বিমানগুলোকে খুঁজে বের করা? একদম। এই রাডারগুলো ছিল পুরো প্রতিরক্ষা ব্যবস্থার চোখ, আর সেই চোখগুলো সেদিন ছিল পুরোপুরি অন্ধ। মানে একটাও বিমান দেখতে পায়নি? একটাও না, তারা একটাও মার্কিন বিমান শনাক্ত করতে পারেনি। সুতরাং মূল প্রযুক্তিগত বিপর্যয়টা পুরনো রাশিয়ান মিসাইলের নয়, বরং চীনের অত্যাধুনিক বলে দাবি করা অ্যান্টি স্টেলথ রাডারের। আর এটাই হলো এই অভিযানের সবচেয়ে বড় শিক্ষা। কিন্তু এটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না? মানে একটা রাডার সিস্টেম ব্যর্থ হওয়া মানেই কি চীনের পুরো সামরিক প্রযুক্তিকেই প্রশ্নবিদ্ধ করা যায়? হয়তো সেদিন আবহাওয়া খারাপ ছিল বা ভেনেজুয়েলার সৈন্যরা ওটা ঠিকভাবে চালাতেই পারেনি। খুব ভালো প্রশ্ন। তবে সূত্রগুলো বলছে সেই সম্ভাবনা কম, কারণ JY-27 কোনো সাধারণ রাডার নয়। এটাকে বিশেষভাবে স্টেলথ বিমান শনাক্ত করার জন্যই বাজারজাত করা হয়েছে। চীন এই প্রযুক্তি অনেক দেশের কাছে বিক্রি করার চেষ্টা করছে। এই ব্যর্থতা তাদের পুরো সামরিক রপ্তানির বিশ্বাসযোগ্যতার উপর একটা বড়সড় ধাক্কা। ঠিক। এখন যদি কোনো দেশ চীনের কাছ থেকে অস্ত্র কেনার কথা ভাবে, তাদের মনে এই প্রশ্নটা তো আসবেই, মার্কিন F-35 এর সামনে এই সিস্টেমকে আদৌ টিকতে পারবে? তার মানে আমি যা ভাবছিলাম তাই। এই অভিযানটা শুধু মাদুরোকে হটানোর জন্য ছিল না, এর আড়ালে যুক্তরাষ্ট্র একটা লাইভ ডেমনস্ট্রেশন দিয়ে দিল। এটা তো এক ধরনের তথ্যযুদ্ধ বা ইনফরমেশন ওয়ারফেয়ার। আপনি একেবারে সঠিক শব্দটি ব্যবহার করেছেন। এটা পুরোপুরি একটা ইনফরমেশন ওয়ারফেয়ার। আর এর দর্শক কারা? এর মূল দর্শক ছিল ভারতের মতো দেশগুলো, যারা রাশিয়া এবং যুক্তরাষ্ট্র উভয়ের কাছ থেকেই বিপুল পরিমাণে অস্ত্র কেনে। বার্তাটা খুব পরিষ্কার। রাশিয়ার সিস্টেম পুরনো, চীনের সিস্টেম অবিশ্বস্ত, আমেরিকান সামরিক সরঞ্জাম হয়তো দামি, কিন্তু সেটা আসলেই কাজ করে। কিন্তু F-35 এর আসল পরীক্ষা তো এখনো বাকি, তাই না? ভেনিজুয়েলার S-300 তো একটা সহজ প্রতিপক্ষ ছিল। অবশ্যই এর চেয়ে অনেক শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম তো রাশিয়া আর চীনের হাতেই আছে। আছে, আর সূত্রগুলোও তাই বলছে। F-35 বা F-22 র্যাপ্টারের আসল প্রতিদ্বন্দ্বিতা হবে রাশিয়ার অনেক উন্নত S-400 বা S-500 সিস্টেমের বিরুদ্ধে। সেই পরীক্ষা এখনও হয়নি। একটা সম্ভাব্য পরিস্থিতি হতে পারে তাইওয়ানের উপর চীনের আক্রমণ। চীনের কাছে রাশিয়ার তৈরি S-400 সিস্টেম আছে। যদি যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করতে এগিয়ে আসে, তখন প্রথমবারের মতো মার্কিন F-35 এবং চীনের নিয়ন্ত্রিত S-400 মুখোমুখি হতে পারে। আর সেটাই হবে 21 শতকের সবচেয়ে বড় প্রযুক্তিগত লড়াই। একদম। ভেনেজুয়েলার ঘটনাটা ছিল শুধুই একটা টিজার। এই পুরো ভূরাজনৈতিক খেলার মাঝে ভেনেজুয়েলার সাধারণ মানুষ কোথায় দাঁড়িয়ে? মাদুরো চলে গেলেন, রড্রিগেজ নামে নতুন একজন রাষ্ট্রপতি এলেন, কিন্তু তাদের ভাগ্য কি আদৌ বদলাবে? এটাই হলো সবচেয়ে বড় এবং দুঃখজনক প্রশ্ন। সূত্রগুলো বলছে যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য ছিল ভেনেজুয়েলার বিশাল তেলের ভাণ্ডার। মাদুরো মার্কিন তেল কোম্পানিগুলোকে সুবিধা দিচ্ছিলেন না। আচ্ছা। ধারণা করা হচ্ছে নতুন রাষ্ট্রপতি রড্রিগেজ মার্কিন দাবিগুলো, বিশেষ করে তেলের বিষয়ে, মেনে নিতে বাধ্য হবেন। এক্সন মোবিলের মতো মার্কিন সংস্থাগুলোকে সম্ভবত ভেনেজুয়েলার তেল ক্ষেত্রগুলোতে কাজ করার অবাধ সুযোগ দেওয়া হবে। কিন্তু নতুন রাষ্ট্রপতি রড্রিগেজ তো দেশের সার্বভৌমত্বের কথা বলছেন। তিনি কি মার্কিন চাপে নতি স্বীকার করবেন, নাকি তিনি সত্যি স্বাধীনভাবে দেশ চালাতে পারবেন? দেখুন, মুখে তিনি সার্বভৌমত্বের কথা বললেও বাস্তবতা হল ভেনেজুয়েলার অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েছে। এই মুহূর্তে মার্কিন সাহায্য আর বিনিয়োগ ছাড়া দেশের ঘুরে দাঁড়ানোর কোনো উপায় নেই। ঠিক। সম্ভবত তিনি কিছু শর্ত আরোপ করার চেষ্টা করবেন, কিন্তু শেষ পর্যন্ত মার্কিন তেল কোম্পানিগুলোর স্বার্থ সুরক্ষিত হবে। দেশের সাধারণ মানুষের জীবনে তাৎক্ষণিক কোনো বড় পরিবর্তন আসার সম্ভাবনা কম। তাদের জন্য হয়তো একজন শাসকের বদলে আরেকজন শাসক আসবে, কিন্তু তেলের উপর বিদেশি নিয়ন্ত্রণ সম্ভবত থেকেই যাবে। আর এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প তো ঘোষণাও দিয়ে দিয়েছেন যে আগামী 18 মাসের মধ্যে মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় কাজ শুরু করবে। হ্যাঁ,
এবং তিনি এও বলেছেন যে এই কোম্পানিগুলোর প্রাথমিক বিনিয়োগের খরচ মার্কিন সরকার বহন করবে। তার মানে এর ভার তো সরাসরি মার্কিন করদাতাদের উপর পড়বে। হ্যাঁ, পরিকল্পনাটা ঠিক এমনই। মার্কিন করদাতাদের টাকায় তেল কোম্পানিগুলো লাভ করবে, তাদের শেয়ারের দাম বাড়বে এবং তাতে মার্কিন বিনিয়োগকারীরা লাভবান হবেন। এটা একটা জটিল অর্থনৈতিক চক্র আর কি, যার কেন্দ্রে রয়েছে ভেনিজুয়েলার তেল। আর নতুন রাষ্ট্রপতি রদ্রিগেজ এই চক্রের বিরুদ্ধে কতটা দাঁড়াতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। একদম। পুরো ঘটনাটা শোনার পর আমার মাথায় একটা ছবি ভাসছে, এক নিখুঁত সামরিক চাল যার আড়ালে লুকিয়ে আছে ভূ-রাজনীতিক দাবার খেলা। একদিকে রাশিয়া ও চীনের প্রযুক্তির অহংকার চূর্ণ হল, আর অন্যদিকে ভেনিজুয়েলার তেলের ভাণ্ডার খুলে গেল আমেরিকার জন্য। একদম। আর আমি আবারও জোর দিয়ে বলতে চাই, এই ঘটনা থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল S-300-এর ব্যর্থতাটা প্রত্যাশিতই ছিল, কিন্তু চীনের তৈরি করা বিশেষায়িত অ্যান্টি স্টেলথ রাডারের ব্যর্থতা সত্যিই তাৎপর্যপূর্ণ। একটা দেশের প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে দামি মিসাইলও কোনো কাজে আসে না যদি তার চোখটাই অন্ধ থাকে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা একটা চূড়ান্ত ভাবনার দিকে যেতে পারি। যদি কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থা তার সবচেয়ে দুর্বল অংশের মতোই শক্তিশালী হয়, এক্ষেত্রে যেমনটা ছিল রাডার, এবং যদি অত্যাধুনিক ব্যবস্থাও সরাসরি আক্রমণের বদলে চতুর মনস্তাত্ত্বিক কৌশলের মাধ্যমে এড়িয়ে যাওয়া যায়, তাহলে বৃহৎ শক্তিগুলোর মধ্যে ভবিষ্যৎ সংঘাতের রূপ ঠিক কেমন হতে পারে? হ্যাঁ, ঠিক তাই। এই যে ভবিষ্যতের যুদ্ধগুলো কেবল সামরিক শক্তি প্রদর্শনী হবে না, বরং সেগুলো হবে প্রযুক্তিগত দুর্বলতা খুঁজে বের করার এক বুদ্ধিবৃত্তিক লড়াই, যেখানে প্রতিপক্ষকে ধ্বংস করার চেয়ে তাকে বিভ্রান্ত করা, পঙ্গু করে দেওয়া আর তার বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করে দেওয়াটাই মূল লক্ষ্য হয়ে দাঁড়াবে। এই প্রশ্নটাই হয়তো আগামী দিনের সমর বিশেষজ্ঞরা সবচেয়ে বেশি বিশ্লেষণ করবেন।